নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ৭ দিন ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অদিতি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় হঠাৎ চাকরি প্রার্থীদের বিক্ষোভে ধমকালো মমতার বক্তৃতা। বিজেপি বলছে কর্মের ফল। আদিবাসী ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ, শুভেন্দুর পাল্টা জবাব নেই শাসক দলের। কৃষ্ণনগর ছাত্র খুন, ভিন রাজ্যে যোগে অস্ত্র জোগাড়ের সন্দেহে দেশ রাজের খোঁজে পুলিশ। ন্যায্য দাবি দমনে পুলিশের বাধা, মিড ডে মিল কর্মীদের নবান্ন অভিযানে উত্তাল কলকাতা। ইডি হেফাজতে জীবন কৃষ্ণ, বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর। কে কত টাকা তুলেছে, কোথায় গেছে, ছবিতে সব স্পষ্ট। বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা। গোত্রদ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি, ক্ষুব্ধ মহাগুরু মিঠুন চক্রবর্তী। দলীয় কর্মসূচি এড়িয়ে যাচ্ছেন নেতা। সীমান্তে করা নজরদারি, জাল আধার কার্ড বানিয়ে ভারতে থাকার ছক ভেস্তে গেল। বঙ্গ বিজেপিতে গোষ্ঠী দ্বন্দ্বে তীব্র অস্বস্তি, কেন্দ্রীয় নেতৃত্বের দরজায় লকেট ভারতী দিলীপ। ট্রাম্পের চাপকে পাত্তা দিলেন না মোদি, ফোনেও এড়ালেন মার্কিন প্রেসিডেন্টকে। রয়েছে রাজ্যের আরো গুরুত্বপূর্ণ কিছু খবর, ভিডিওটি কেটে না দিয়ে পুরো খবরটি শুনুন। আসছি বিস্তারিত সংবাদে। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মঙ্গলবার ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। সভা চলাকালীনই আচমকায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে ফেটে পড়লেন প্রায় 15 জন চাকরি প্রার্থী। তাদের হট্টগোল প্রায় মিনিট খানেক বক্তৃতা থামিয়ে দিতে বাধ্য হন মুখ্যমন্ত্রী। ঘটনাটি ঘটে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠে আয়োজিত সভায়। বিক্ষোভকারীরা দাবি করেন তারা 2022 সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ, স্বচ্ছভাবে পাশ করলেও এখনো তাদের নিয়োগই হয়নি। তাই তারা 50,000 শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবি জানান। ঘটনার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের আধিকারিকেরা ছুটে এসে প্ল্যাকার্ড কেড়ে নেন। পরিস্থিতি সামাল দিতে মমতা বলেন, ভবিষ্যতে সংবাদ মাধ্যমের পেছনে ব্যারিকেড করে সভার আয়োজন করতে হবে, যাতে কারো অসুবিধা না হয়। তবে প্রশ্ন উঠছে, টানা 3-4 দিন ধরে যেখানে পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা মাঠ পরিদর্শন করছিলেন, সেখানে কিভাবে জনা 30 চাকরি প্রার্থী প্ল্যাকার্ড হাতে ঢুকে পড়লেন ডি জোনের একেবারে কাছে? খোদ মুখ্যমন্ত্রীকেও বলতে হলো এবার থেকে সাধারণ মানুষের আসন্ন সুরক্ষিত জোনের মাঝে ব্যারিকেড বসাতে হবে। চাকরি প্রার্থী আয়েশা খাতুন অভিযোগ করেন, আমরা 2022 সালে স্বচ্ছভাবে উত্তীর্ণ হয়েছি, অথচ চাকরি পাচ্ছি না। মুখ্যমন্ত্রী বলছেন 1 লক্ষ শূন্য পদ আছে, তবুও নিয়োগ হচ্ছে না। প্রসঙ্গত 2013 সালেও দিনপুরে এক সভায় একইভাবে বিক্ষোভের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। তবুও অতীত থেকে শিক্ষা নিয়েও নিরাপত্তায় এত বড় ফাঁক থেকে গেল কেন, তা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন। আদিবাসী সমাজের ওপর লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে মঙ্গলবার রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে সরব করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য দপ্তরের সাংবাদিক বৈঠক করে তিনি পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় একাধিক ঘটনার ভিডিও ও ছবি দেখান। তার অভিযোগ, রাজ্যে আদিবাসীদের উপর পরিকল্পিতভাবে শাসক দলের ছত্রছায়ায় অত্যাচার চলছে। শুভেন্দু অভিযোগ করেন, পুরুলিয়ার বান্দোয়ানে এক আদিবাসী মহিলা হাসপাতাল কর্মীর হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন। পশ্চিম মেদিনীপুরে ফুটবল ম্যাচ চলাকালীন রেফারি লক্ষণ মান্ডিকে স্থানীয় তৃণমূল নেতার পদাঘাত সহ্য করতে হয়েছে। আবার আবকারি দপ্তরের অত্যাচারে যুবক ডাক্তার সোরেনের মৃত্যু হয়েছে। তিনি দাবি করেন, এই সব ঘটনায় তপশিলি জাতি জনজাতি সুরক্ষা আইন প্রয়োগ করে অভিযুক্তদের কঠোর সাজা হতো, অথচ প্রশাসন শিথিল। এমনকি শিক্ষক সুবল সোরেনের মৃত্যুকেও তিনি নিয়োগ সংকটজনিত অত্যাচারের শিকার বলেই ব্যাখ্যা করেন। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে সামনে এনে তিনি অভিযোগ করেন, টাকা তোলার মূল জাল আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই তৈরি। সাংবাদিক বৈঠকে তিনি অভিষেকের সঙ্গে জীবন কৃষ্ণ ও অন্যান্য নেতার বৈঠকের ছবি প্রকাশ করে বলেন, আসল অপরাধী জীবন নন, তিনি টাকা ভাইপোর কাছে পৌঁছে দিতেন। তৃণমূল অবশ্য শুভেন্দুর অভিযোগকে জঙ্গলমহলে ভোট ফেরত আনার কৌশল বলে দাবি করেছে। কুণাল ঘোষ বলেন, আদিবাসীরা জানেন কারা উন্নয়ন করেছে। শুভেন্দু নিজেই অতীতে অপমানজনক মন্তব্য করেছিলেন। শুভেন্দু বৈঠকের পরপরই তৃণমূল নারদকাণ্ডের ভিডিও সামনে এনে পাল্টা আক্রমণ শানায়। দর্শক, এখন বাজারে অনেক ভুয়ো খবরের চ্যানেল আপনাদের কাছে অনেক ভুলভাল খবর পৌঁছে দেয়। তাই আপনারা সচেতন থাকুন এবং সঠিক খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রী ঈশিতা মল্লিককে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিংকে ঘিরে নতুন প্রশ্ন। তদন্তকারীরা মনে করছেন ভিন রাজ্য থেকেই সে অস্ত্র সংগ্রহ করেছে। উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা দেশরাজের বাবা এনডিআরএফ কর্মী। বাবা চাকরির সুবাদে পরিবার কয়েক বছর ধরে বীজপুরে ভাড়া থাকত। দেশরাজ ভর্তি হয়েছিল কাঁচরাপাড়া কেন্দ্রীয় বিদ্যালয়ে। সেখানেই সহপাঠী ঈশিতার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। খুনের ঘটনার পর পুলিশ দেশরাজের বাড়ি ও আশপাশে তল্লাশি চালালেও কোনো অস্ত্র উদ্ধার হয়নি। স্থানীয়দের দাবি পরিবার খুব একটা এলাকায় মিশতই না, ফলে পিস্তল কোথা থেকে এলো তা নিয়ে ধোঁয়াশা। অনুমান উত্তরপ্রদেশে যোগাযোগের মাধ্যমে দেশরাজ অস্ত্র সংগ্রহ করেছে। খুনের পর সে নিজের পুরনো বাড়ি গোরখপুরে পালিয়েছে কিনা সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। বীজপুর ও জেঠিয়া থানার যৌথ অভিযানে পাশাপাশি উত্তরপ্রদেশে গিয়ে তদন্ত চালানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। গোটা ঘটনার নেপথ্যে ভিন রাজ্যের অস্ত্র পাচার চক্র যুক্ত কিনা সেই দিকেও নজর দিচ্ছেন তদন্তকারীরা। এদিকে দিনপুরের বাড়িতে ঢুকে খুনের ঘটনায় আতঙ্কে কৃষ্ণনগর। প্রশাসনের দাবি অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা চলছে। বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে ফের পথে নামলেন মিড ডে মিল কর্মীরা। মঙ্গলবার শিয়ালদহ থেকে নবান্নের উদ্দেশ্যে বিশাল মিছিল রওনা হয়, কিন্তু নিউ মার্কেট থানার সামনে পৌঁছতে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। আগেই 3 স্তরের ব্যারিকেড বসানো ছিল। ব্যারিকেড আটকে গিয়ে কর্মীরা বসে পড়েন রাস্তায়। কেউ ব্যারিকেডে উঠে পড়েন, কেউ ক্ষোভ উগরে দেন পুলিশের উদ্দেশ্যে। মুহূর্তে উত্তেজনা ছড়ায় এলাকায়। আন্দোলনকারীদের অভিযোগ সরকার তাদের ন্যায্য দাবি মানছে না। এক কর্মী সরব হয়ে বলেন, আমরা ন্যায়সঙ্গত দাবিতে নেমেছি, কিন্তু আমাদের দমন করতে পুলিশ দিয়ে রাস্তা আটকানো হচ্ছে। আমরা 12 মাসের কাজের দাবি জানাচ্ছি, ভাতা বাড়াতে চাইছি। আরো এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের অন্তত 26,000 টাকা বেতন দিতে হবে। সরকার ক্লাবে লক্ষাধিক টাকা দেয়, অথচ আমাদের উৎসবে বোনাসও দেয় না। আমরা বাচ্চাদের মুখে ভাত তুলে দিই, অথচ নিজেদের পরিবার চালাতেই হিমশিম খাই। আন্দোলনকারীদের মতে মিড ডে মিল কর্মীরা মাত্র 10 মাস কাজের সুযোগ পান, অথচ তাদের সারা বছরের মতো ভাতা দেওয়া উচিত। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। পুলিশের বাধা সত্ত্বেও রাস্তায় বসে পড়ে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনে ব্যারিকেড ভাঙবেন, কিন্তু দাবি ছাড়া সরবেন না। নবান্ন অভিযান ঘিরে দিনভর উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার রাজপথ। স্কুলে নিয়োগ দুর্নীতিতে ফের চাঞ্চল্য। বড় এক তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে সোমবার নাটকীয়ভাবে গ্রেপ্তার করল ইডি। অভিযোগ, বিধায়ক হওয়ার আগেই চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করতেন তিনি। পরে 10 থেকে 12 জনকে নিয়ে তৈরি করেন ঘুষের নেটওয়ার্ক। চাকরি প্রার্থীদের টোপ দেওয়া হতো, ঘুষ দিলেই চাকরি হবে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্যদের সরকারি চাকরিও পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কেউ টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হতো গ্রেফতার বা এফআইআর এর। ইডি সূত্রের দাবি, 2019 থেকে 2021 সালের মধ্যে জীবন কৃষ্ণ ও তার স্ত্রী অ্যাকাউন্টে জমা পড়েছে প্রায় 50 লক্ষ টাকা। নগদে টাকা নেওয়া ছাড়াও ব্যাংক ট্রান্সফারের প্রমাণও মিলেছে। এই টাকার উৎস সম্পর্কে সদুত্তর দিতেই পারেননি বিধায়ক। শুধু তাই নয়, আত্মীয়দের অ্যাকাউন্টেও লেনদেনের প্রমাণ মিলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, জীবন কৃষ্ণরা আসলে হিমশৈলের চূড়া মাত্র। বাজারে ছবির মতো কালেক্টরদের ছড়িয়ে দেওয়া হয়েছিল টাকা তুলতে। সব কালীঘাটে যেত সরাসরি নিশানায় আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে কুণাল ঘোষ জানালেন, আইন নিজের পথে চলুক, যদি কেউ সত্যি দোষী হয় আদালত প্রমাণ করবে। তবে সময় এলেই আমরা বলবো, কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপ রাজনীতির সঙ্গে যুক্ত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও তা ক্রমশই মধ্য বঙ্গোপসাগরের দিকে সরে যাচ্ছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে ওড়িশায়। ইতিমধ্যেই মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে না করা হয়েছে, কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত জারি থাকবে এই নির্দেশ। আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই, কোথাও রোদ, কোথাও মেঘলা আকাশ। তবে কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনা প্রবল। শুক্রবার বিশেষত পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সক্রিয় থাকবে নিম্নচাপের প্রভাব।
ঝোড়ো হওয়ার বেগ পৌঁছতে পারে 30 থেকে 40 কিমি পর্যন্ত। বুধবার থেকে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার ও সোমবার বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে, তবে আপাতত দক্ষিণ ও উত্তর দুই বাংলাকেই বজ্র, ঝড় ও বৃষ্টির জন্য সতর্ক থাকতে হবে। বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব। কোন্দলার কর্মীদের ঝগড়াঝাটিতেই কার্যত ক্ষুব্ধ দলের জাতীয় কর্মসমিতির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। গেরুয়া শিবির সূত্রের খবর, তিনি এখন জেলায় জেলায় দলীয় কর্মসূচি এড়িয়ে যাচ্ছেন। সম্প্রতি বুথ স্তরে পার্টির কাজ করার ঘোষণা দিলেও বাস্তবে নেতা কর্মীদের অশান্তি আর বিশৃঙ্খলা তাকে হতাশ করেছে। বৈঠক থেকেও তিনি দলের কোন্দল সামলাতে পারছেন না, তার কথা কেউই শুনছেন না। ফলে একাধিক জায়গায় সরাসরি বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিঠুন। দলের এক নেতার কথায়, যে বঙ্গ বিজেপিকে বাঁচাতে লড়াই শুরু করেছিলেন মিঠুন দা, সেই দলের বর্তমান অবস্থা দেখে তিনি ভীষণ হতাশ। দক্ষিণ কলকাতার এক বৈঠকে তার সামনে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিরক্ত মিঠুন সেখান থেকে উঠে যান। বর্ধমানের সভাতেও একই বিশৃঙ্খলা চোখে পড়ে। পাশাপাশি কর্মীদের বিক্ষোভ, ক্ষোভ, অর্থ নিয়ে অভিযোগ, পারস্পরিক বিদ্বেষ, সব মিলিয়ে বিজেপির ভেতরে অস্থিরতা বাড়ছে। 2021 সালের বিজেপিতে যোগ দিয়ে বিধানসভা ভোটের আগে তিনি রাজ্য জুড়ে হুজুগ তুললেও বড়সড় প্রভাব ফেলতে পারেননি। 77 আসনে থেমে গিয়েছিল বিজেপি। 24-এর লোকসভাতেও তাকে তারকা মুখ করা হয়েছিল, কিন্তু বাংলায় শোচনীয় ফল করেছে পদ্ম শিবির। ফলে যে জোশ নিয়ে মাঠে নেমেছিলেন মহাগুরু, তা এখন হতাশায় পরিণত হয়েছে। কলকাতা থেকে বর্ধমান, পুরুলিয়া কোথাও আশাপ্রদ কিছু না দেখে তিনি আপাতত টানা কর্মসূচিতে ব্রেক টেনেছেন। বিজেপির অন্দরের একাংশের কথায় মিঠুন চক্রবর্তী বড় অভিনেতা বটে, কিন্তু নেতা হিসেবে কেউ তাকে মানতেই চাইছে না। মুর্শিদাবাদের ইন্দো বাংলা সীমান্তে আবারও অনুপ্রবেশের চক্রান্ত ধরা পড়ল। রানীতলা সংলগ্ন এলাকা থেকে 4 বাংলাদেশি নাগরিককে পাকড়াও করল পুলিশ। অভিযোগ, এরা বেআইনি ভাবে ভারতে ঢুকে জাল আধার কার্ড বানিয়ে স্থায়ীভাবে থেকে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে পুলিশের তৎপরতায় ভেস্তে গেল তাদের ছক। পুলিশ সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে নির্জন এলাকায় ঝোপের আড়ালে লুকিয়েছিল 4 অনুপ্রবেশকারী। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুজনকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তাতেই ফাঁস হয় আসল রহস্য। পরে আরো দুজনকে আটক করা হয়। ধৃতদের নাম আলামিন শেখ, সাবির হোসেন, মামুন আলী ও মোহাম্মদ বিপ্লব। এদের মধ্যে আলমিন শেখ বাংলাদেশের রাজশাহী বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্তরা কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল, কারাই বা এই চক্রের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের এক আধিকারিক জানান, বিষয়টি গভীরভাবে তদন্ত চলছে। সীমান্ত এলাকায় জাল পরিচয়পত্র বানানোর চেষ্টা কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে তা নিয়েও সতর্ক করেছে প্রশাসন। শেষ পাওয়া খবরে ধৃত 4 বাংলাদেশিকে পুলিশি হেফাজতে চেয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রুখতে এই অভিযানকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে জেলা পুলিশ। 2026-এর বিধানসভা ভোট যতই ঘনাচ্ছে ততই তীব্র হচ্ছে বঙ্গ বিজেপির অস্বস্তি। দলের ভেতরে ক্ষোভ এখন প্রকাশ্যে। দমদমে প্রধানমন্ত্রীর সভায় সাধারণ সম্পাদক হলেও লকেট চট্টোপাধ্যায়কে মঞ্চে জায়গা দেওয়াই হয়নি। আবার ন্যাশনাল লাইব্রেরির নারী শক্তি সম্মেলনে আমন্ত্রণ পাননি প্রাক্তন আইপিএস ও নেত্রী ভারতী ঘোষ। এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন দুই নেত্রী। সূত্রের খবর, তারা দুজনেই ইতিমধ্যে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন। সংগঠনের ভেতর থেকে দাবি উঠেছে ঘটনাটি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অজান্তে ঘটেছে। তবে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে প্রধানমন্ত্রী দপ্তরও। কেন লকেটকে দমদমের সভায় ডাকা হয়নি তার ব্যাখ্যা চাইতে শুরু হয়েছে রাজ্য নেতৃত্বের কাছে। এদিকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও টানা 3 বার প্রধানমন্ত্রীর সভায় ডাকা হয়নি। নরেন্দ্র মোদী যখন দমদমে ভাষণ দিচ্ছেন, তখন দিলীপ ছিলেন বেঙ্গালুরুতে শ্রী শ্রী রবিশঙ্করের আর্ট অফ লিভিং সেন্টারে। তবে নিউ টাউনের ইকো পার্ক থেকে নিজের হাঁটাহাঁটি ও পায়রা খাওয়ানোর ভিডিও পোস্ট করে দিলীপ জানান, প্রকৃতির সঙ্গে কাটানোর সময় তাকে শক্তি দেয়। একই দিনে তিনি ফের ইঙ্গিত দেন খড়গপুর থেকে লড়াইয়ের ইচ্ছার। গোষ্ঠীদ্বন্দ্ব আরো স্পষ্ট হয়েছে তমলুক সাংগঠনিক জেলার সভায়। ব্যানারে মোদী, নাড্ডা, শুভেন্দুর ছবি থাকলেও বাদ যায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ছবি। সব মিলিয়ে স্পষ্ট, 26-এর ভোটের আগে বঙ্গ বিজেপির অন্তরে অস্থিরতা চরমে পৌঁছেছে। গত 4 মাসে ভারত মার্কিন সম্পর্ক চড়া টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে।
একদিকে ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন ভারত পাক সংঘর্ষ বিরতিতে তার ভূমিকা রয়েছে, আবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতীয় পণ্যে 50% অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করেছেন। কিন্তু নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত কারো চাপে মাথা নত করবে না। পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষ বিরতি হয়েছে, সেখানে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। এই আবহে জার্মানির সংবাদ মাধ্যম ফ্রাঙ্কফুর্টার আলগেমেনি চাঞ্চল্যকর দাবি করেছে, সম্প্রতি অন্তত 4বার ট্রাম্প মোদিকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী সাড়া দেননি। সংসদে নিজেই মোদি জানান সংঘর্ষ বিরতির আগের দিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের একাধিক ফোন কল তিনি ব্যস্ততার কারণে নেননি। পরে ফোনে কথা হলে ভান্স তাকে সতর্ক করেছিলেন পাকিস্তানের সম্ভাব্য বড় আক্রমণ নিয়ে। উত্তরে মোদি জানান, পাকিস্তান গুলি চালালে আমরা গোলা চালাবো। ট্রাম্পকে বহুবার বন্ধু বলে উল্লেখ করলেও বাস্তবে মোদি তার চাপকে পাত্তা দিচ্ছেন না বলেই ইঙ্গিত মিলছে। শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় ভারত বিচলিত নয়, বরং মোদির বার্তা স্পষ্ট, যত চাপই আসুক তা সহ্য করার শক্তি আমাদের রয়েছে। কূটনৈতিক মহলের মতে ট্রাম্পের বারবার ফোন ব্যর্থ হওয়া এবং নয়াদিল্লির অবস্থান প্রমাণ করে দিয়েছে ভারত স্বার্থের প্রশ্নে কোনো সমঝোতাই যাবে না। ধন্যবাদ। সংবাদ এখন এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।